আর ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স একটা প্রাপ্তবয়স্ক পাখির ওজন 450 গ্রামের উপরে হয়ে থাকে, 500 গ্রামের নিচে থাকে। যেমন আমি এখানে 40-50 পেয়ার পাখি করতেছি, ওই পাশে দেখে আসছেন 200-300 মতো পাখি নতুন প্যারেন্টস করতেছি, যেটা হয়তো বা খুব শীঘ্রই ডিমে আসবে 10-15 দিনের মধ্যে। আসসালামু আলাইকুম। আচ্ছা রাহুল সাহেব কোথায়? আমি তো ভাইয়া ফার্মে। এই যে আমরা একটু অপেক্ষা করতেছি, একটু আসেন। এই যে মরে আছি, মরের পর। ওকে ওকে, আসতেছি 1 মিনিট। আচ্ছা ঠিক আছে। লাগা সারছিল। কত দূর থেকে ফার্ম? এই যে 2 মিনিট লাগবে। ফার্ম কোথায়? এই যে আপনার গাজীপুরা 27। কি নাম ওটা? গ্রামের নাম কি? টাকার নাম কি? গাজীপুরা, টঙ্গী গাজীপুর, টঙ্গী গাজীপুর। মানে এলাকার নাম ধরে 27। 27। চলো যাও, ওঠো। হ্যাঁ কাট দেও, কাট দেও। হ্যাঁ হ্যাঁ ঘুরে যাও। আমাদের এখানে তোমাদের 3টে সাইজ আছে। হ্যাঁ, ওই পাশে হলো মেশিনে বাচ্চা ফুটতেছে, আর এইখানে এগুলা হচ্ছে আমরা নতুন প্যারেন্টস রেডি করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কিছু বাচ্চা এই পাশে ব্রোডিং কমপ্লিট হয়েছে। এটা কয় দিনের? এটার বয়স হয়েছে আজকে আপনার 25 দিন। 25 দিন। আর এগুলা? এটা 10 দিন বয়স। 10 দিন। আর ওই পাশে ওই গরুগুলো হচ্ছে পোলেট, মানে যেটা রানিং ডিম দিচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। ফাইন 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 ফাইন। তাহলে এগুলো তৈরি হচ্ছে, মানে চাহিদা কি খুব বেশি? হ্যাঁ, চাহিদা প্রচুর। আমরা তো মানে চাহিদার তুলনায় প্রোডাকশন অনেক কম। দর্শক আসলে আমার জানা ছিল না। দেখেন, মানে বাংলাদেশে যে এত বড় কোয়েল পাখি হয়, সাথে দেখতে থাকেন। তখন এক একটা কত হতেছে ম্যাচুর বয়স? প্রাপ্তবয়স্ক হতে কয়দিন লাগে? প্রাপ্তবয়স্ক বলতে ডিম দিচ্ছে তো 40 দিন থেকেই। আচ্ছা। তো 40 দিনের মধ্যে আপনার 45 দিনের মধ্যে ওয়েট আসতেছে আপনার 450 গ্রামের মতো। আর নরমাল যেটা জাপানি তো অনেক কম, 150 গ্রামের মতো ওজন হয়। এটা কি একই ওজনে একই খাবারে? একই খাবারে। এটা জাতটার নাম কি? এটা হচ্ছে ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স। দর্শক দেখতে থাকেন, ভিডিও কিন্তু আজকে মজা হবে, স্কিপ করেন না। স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। নতুন জাত, দেখতে থাকেন। চলো একটু পাশে যাই। তোমার এই ব্যবসা পেশে আসা বয়স কত? আসলে আমি পশু পাখির সেক্টরে 2016 সাল থেকে। 16 সাল থেকে, মানে কবুতর পালতাম তখন থেকেই। আর পোলট্রি সেক্টরে আসছি হচ্ছে আপনার 2020 সালে, মানে মুরগি, হাঁস, কোয়েল পাখি এগুলা 20 সাল থেকেই। তার আগে কি করতে? আমি তো পড়াশোনা করতাম, এখনো পড়াশোনাই করতেছি, স্টুডেন্টই আছি। এখন আপনার অনার্স সেকেন্ড ইয়ারে রানিং। হ্যাঁ, রানিং। গুড। পাশাপাশি দেখেন, আসলে অনেক মনে করি যে আসলে যারা খামার করে শুধু খামার করে না, এখানে আসলে খামারের সাথে খামার এমন একটা পেশা যে এর পাশাপাশি শৌখিনতা আসতে হবে। আপনার বিজনেস আসলে কিন্তু হবে না। প্রথমে আপনারা যাই বলে আপনার বিজনেসে শখে আসেন, পালা শেখেন, মনোযোগ দেন, তারপরে আপনার আসলে কি কামাল ভাই, একটা বাস্তব কথা বলি, হয়তো বা অনেক খামারের এটা কষ্ট লাগবে। আমার ফোন দিয়ে বলে, রাহুল ভাই আমি কতটা কোয়েল পাখি নিয়ে খামার করলে লাভবান হইতে পারবো, বা কত টাকা কেজি বিক্রি করলে মুরগি লাভবান হইতে পারবো, অথচ সে এখনো ঘরই তৈরি করে নাই। আমি জিজ্ঞেস, আপনি ঘর তৈরি করছেন? না ভাই, ঘর তৈরি করবো। আমি আগে ঘর তৈরি করেন, মুরগি উৎপাদন করেন, তারপর বিক্রির চিন্তা করেন। এটা হচ্ছে ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স। আচ্ছা, এইটার বৈশিষ্ট্য বলতে কি? আমাদের কিন্তু বাংলাদেশে জাপানি নাম একটা আছে। হ্যাঁ, ওটার সাথে এটা পার্থক্য হচ্ছে আপনার এটা ওজনে বেশি আসবে। যেমন জাপানি কোয়েলটা আপনার 150 গ্রামের মতো একটা প্রাপ্তবয়স্ক পাখির ওজন হয়, বা একটু বেশি হইতে পারে। আর ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স একটা প্রাপ্তবয়স্ক পাখির ওজন 450 গ্রামের উপরে হয়ে থাকে, 500 গ্রামের নিচে থাকে। জাপানি কোয়েলটা কিন্তু আপনি ফ্লোরিং করে পালতে পারবেন না, বা একটা ঘরে ছেড়ে দিয়ে পালতে পারবেন না, উড়ে চলে যাবে। আর ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স উঠতে পারে না, মানে ওয়েট একটু বেশি হওয়ার কারণে ওরা চাইলেই আপনার এক স্থান থেকে অন্য স্থানে উড়ে চলে যেতে পারবে না, বা হারিয়ে যাবে না। এটাই প্রধান বৈশিষ্ট্য। যেটা আমরা দেখছি যে আপনার এর উপরেও আছে, মানে ঘাস খাচ্ছে। হ্যাঁ, আমি উন্মুক্ত ভাবে ছেড়ে দিলে ওরা ওইখানেই আপনার হাঁটাহাঁটি করবে। এইটা আসলে কাদের জন্য? এই কোয়েল পাখিটা আসলে কারা পালন করবে? এটা আসলে আমরা নিয়ে আসছি অল্প সংখ্যক পাখি, জাস্ট এক্সপেরিমেন্ট বলেন বা শখ বলেন, দেখার জন্যে। কারণ আমি নেট ঘাটাঘাটি করে দেখলাম যে না, এই জাতের একটা পাখি আছে,
যেটা অনেক ওজন হয়, সেই প্রেক্ষিতে আমরা এটা দেশে নিয়ে আসছি দেখার জন্য আসলে কি এটা বাংলাদেশের আবহাওয়াতে মানিয়ে নিতে পারবে কিনা। তা আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন যাবৎ পালন করতেছি এবং যতটুকু রেজাল্ট পাইছি, আমরা তো রানিং পাখি নিয়ে আসছি, বাচ্চা তো আর বাহির থেকে আনা যায় না। রানিং পাখি নিয়ে আসার পর ওরা আমাদের দেশে মেটিং করছে এবং সেখান থেকে আমরা ডিম পাইছি। সেই ডিমটা ইনকিউবেটরে দিছি, ওইখান থেকে হ্যাচিং করছি, হ্যাচিং থেকে এই যে আপনার হচ্ছে বাচ্চা ফুটে আজকে বের হয়েছে। একটা হলো কষ্ট কমাইতে হবে, বাচ্চার কষ্ট কমাইতে হবে, কম খাবারে বেশি লাভ হতে হবে, হ্যাঁ। অল্প দিনে বেশি লাভ হইতে হবে, অল্প গ্রোথ করতে রুজি হবে, বেশি পুঁজি। বেশি পুঁজি। হ্যাঁ। তো সেই ব্যাপারে আসলে এই 6-7 মাসে কি বুঝতে পারবে? এটা শৌখিন পর্যায়ে আছে বা শৌখিন হিসাবে, যেমন আমি শখ করে নিয়ে আসছি, যে কোনো একটা জিনিস কিন্তু শখ থেকেই শুরু হয়। আরেকটা কথা কি কামাল ভাই, আমি একে একে সবগুলো বলবো, এই সেক্টরে যারা আছে পশু পাখি বলেন, এইখানে আমরা শখের বসেই আসি, কারণ কেউ বাণিজ্যিক প্ল্যান নিয়ে আসে না যে আমি এটা করব, এখান থেকে আমার এত টাকা প্রফিট হবে, এভাবে আমি জীবন চালাবো, এভাবে হয় না। যেমন আমি ফার্স্টে কবুতর দিয়ে শুরু করি, শখ থেকে শুরু, বাণিজ্যিকভাবে করছি। তো সেম কোয়েল পাখিটাও শখ থেকেই শুরু, কিন্তু প্ল্যান হচ্ছে বাণিজ্যিকভাবে করার, কারণ শখ করে নিয়ে আসছি কি হয় দেখার জন্য। ওয়েট ভালো আসতেছে, ডিমের প্রোডাকশন জাপানির চেয়েতেও মোটামুটি বলতে গেলে বেশি আসে, কম না। আপনার কত দিনে ডিমে আসে? 40 দিনে। খাবার কি খাচ্ছে? জাপানি যদি 25 গ্রাম খায়, ও 30 গ্রাম খাবে। তো সব দিক দিয়েই ভালো। এখন আমাদের কাজ হচ্ছে এটা ছড়িয়ে দেওয়া বাংলাদেশে সর্বত্র, যারা কোয়েল পাখি পছন্দ করে বা জাপানি যারা পালন করে তাদেরকেও রিকোয়েস্ট, আপনারা 10 পিস 20 পিস নিয়ে পালন করেন। এটা যখন আপনার একে একে ছড়িয়ে যাবে, সর্বোচ্চ হয়তো 1 বছর সময় লাগবে এটা প্রোডাকশনে আসতে। যেমন আমি এখানে 40-50 পেয়ার পাখি করতেছি, ওই পাশে দেখে আসছেন 200-300 মতো পাখি নতুন প্যারেন্টস করতেছি, যেটা হয়তো বা খুব শীঘ্রই ডিমে আসবে 10-15 দিনের মধ্যে। তো এভাবে যদি আপনার এটা ব্যাপক আকারে আমরা করতে পারি, সাপোজ মুরগির একটা হিসাব আছে যে সারা বাংলাদেশে আজকে কত লক্ষ বাচ্চা উৎপাদন হলো ব্রয়লার মুরগির, আমার চাহিদা কত, সেম এটাও হবে। সারা বাংলাদেশে যদি আমার 1 কোটি বাচ্চার চাহিদা থাকে কোয়েল পাখির, তো 1 কোটির বেশি আমাদের উৎপাদন করতে হবে, তখন আপনার কস্টিংটা কমে আসবে। এটা আসলে বাচ্চা আমরা কম দামে দিতে পারবো। এটা ডিমও তো দুইটাই। বড় বড় দেখলাম। হ্যাঁ, ডিমও সাইজে একটু বড়। এটা আপনার উভয়ই করতে পারবেন, মাংসের জন্য চালে হবে, ডিমের জন্য হবে। আপনি যেমন জাপানির সিস্টেম কি, আমরা হচ্ছে পাখি নিয়ে আসি, দীর্ঘদিন ডিম পারে, ডিম বিক্রি করি, এরপর যে প্যারেন্টস পাখিটা ওইটাকে রিজেক্ট হিসাবে মাংসের রেটে সেল করে দিই। আপনি চাইলে সেটা করেন, ও দীর্ঘদিন ডিম দিবে, আপনি ডিম বিক্রি করলেন। কত মাস ডিম দিবে একটা না? এটা আপনার 1 বছরের মতো, মানে বছরে 300+ ডিম দেয়। আচ্ছা, ধরেন আপনার 1 বছরের কাছাকাছি বা 1 বছরই পাইলেন, এরপর ও রিজেক্ট হয়ে যাওয়ার পর আপনি ওকে বিক্রি করে দিবেন মাংসর রেটে। আর যদি কেউ না, আমি শুধু মাংস করেই সেল করব, তো 30 দিন 40 দিন পালন করার পর সে বিক্রি করে দিবে। এটা সময় লাগবে, এটা এখন তো সম্ভব না। কিন্তু আমার তো মনে হয় জাপানের চাইতে এটা মাংস নরম হওয়ার কথা, সফট হওয়ার কথা। না, সফট হবে না, কারণ জাপানি পাখিটা যদি আপনার 40 দিনের একটা পাখি খান, ওইটাও সফট লাগবে। এটাও যদি 40 দিনের পাখি আপনি জবাই করেন, এটাও সফটই হবে। আর আমরা জাপানি মূলত কোন মাংসটা খাই? জাপানি পাখি যেটা রিজেক্ট হয়ে যায়, যে দেখুন বাজারে কিছু পাখি বিক্রি করে একদম পিঠের পশম টসম উঠে গেছে, ওইটা বয়স মিনিমাম 1-1.5 বছর বা 1 বছর, 12 মাস প্লাস, 1.5 বছর না, তো ওইটার মাংসটা শক্ত হয়। আপনিও যদি সেটা সেম করেন, 1 বছর পরে খান, ডিম পাড়া শেষ হওয়ার পর, এটাও সেম আপনার এরকম শক্তই হবে। এখান থেকে আসলে কি ডিম বাচ্চা নাকি প্যারেন্টস কোনটা সেল হয়? বাচ্চা সেল হয় শুধু। এটা কোন সাইজের? এটা আপনার 1 দিনের বাচ্চাটাও এখন আমরা দিচ্ছি। আচ্ছা। তারপরে অনেকে নতুন উদ্যোক্তা, মানে এই পাখিটা তো নিচ্ছে যারা নতুন ভাবে করতেছে, আচ্ছা আচ্ছা। তো তারা হচ্ছে ব্রুডিং করতে পারে না। একটা আচ্ছা, পাখি আপনার পরবর্তীতে কি রেজাল্ট দিবে বা ওর রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন হবে, এটা ব্রুডিং এর উপরে নির্ভর করে। তো সেই জন্য আমরা 10-12 দিনের বাচ্চাগুলো ব্রুডিং করে দিয়ে থাকি। এগুলো কয়দিন বয়স? এটা বয়স আছে আজকে 4 দিন। আচ্ছা, বোর্ডিং কি ওই যে জাপানি যে কোয়েল পাখি যেটা আছে বা জি। মুরগি সেম সিস্টেম? হ্যাঁ, একই সিস্টেম, দিন কি সমানই লাগে? একই দিন, একই মেডিসিন, একই পদ্ধতি। একই দিন একই মেডিসিন। হ্যাঁ। তার মানে আমি যদি একদিনে বাচ্চা নেই এখান থেকে, নেওয়ার পর আমার কাজটা কি? নেওয়ার পর হচ্ছে আপনার আগে একটা ব্রুডিং রেডি করে রাখতে হবে, বা একটা চিক গার্ড দিয়ে 2টা লাইট দিবেন। আচ্ছা, এই যে যেমন দিয়ে রাখছো। হ্যাঁ, যেভাবে আমরা দিয়ে রাখছি, হ্যাঁ। লিটার দিতে হবে। তারপর আপনি বাচ্চা ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পর লাইসোবিট বা প্রোবায়োটিক যেটা দেন, তারপর মেডিসিন ব্রুডিং এর গুলো দিতে হবে। আপনি এগুলো যদি তোমাদেরকে রিংটা তোমাদের বলে দিচ্ছ সব? হ্যাঁ, আমরা একটা লিস্ট করে দিচ্ছি। আচ্ছা, একদিন থেকে শুরু করে পাখি ডিমে আসার আগ পর্যন্ত আপনার করণীয় বিস্তারিত লেখা থাকবে। তারপর এই বোর্ডিং থাকবে কদিন এখানে? এখানে 10 দিন থাকবে। 10 দিন পরে সে খাঁচা নিতে পারবে? খাঁচায় না, এটা আপনার 10 দিন পরে, মানে তাপ দি বোর্ডিংটাই হচ্ছে ওর নাভি শুকানোর জন্য আচ্ছা। লাইটিং এর নিচে রাখা। আর খাঁচায় উঠাইতে হয় আপনার 20-25 দিন বয়স হওয়ার পর।
বোর্ডিং শেষ হয়ে গেলে পালন করা যাবে নিচে উন্মুক্ত? হ্যাঁ, উন্মুক্ত পালন করা যাবে। উন্মুক্ত পালন করা হ্যাঁ, কিন্তু যারা হচ্ছে ডিমের জন্য করবে, খাঁচায় এই পাখিটা ম্যাটিংটা ভালো করে, ডিমের ফার্টেল বেশি আসে বা ডিমে বীজ ডিমটা বেশি আসে এক কথায়, তো খাঁচায় করলেই বেস্ট। আর যদি আপনি এমনি মাংস করেন সেটা তো পরবর্তীতে আমরা বলে দিব যখন বাণিজ্যিক হয়ে যাবে কিভাবে পালন করবে। তাহলে এটা আসলে আমাদের যারা উদ্যোক্তা আছে তাদের জন্য কতটুকু আসলে সফল বয়ে নিয়ে আসবে বা বেকার দূর হবে বলে মনে করতে পারি? এটা যদি ইনশাল্লাহ আমরা বাণিজ্যিক আকারে করতে পারি, হ্যাঁ, আশা করি জাপানি কোয়েলের বদলে মানুষ এটাই পালন করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন টাইগার মুরগি আসার পরে কিন্তু সোনালিটা বন্ধ হয়ে গেছে বললেই চলে। তো এটাও যদি ব্যাপক আকারে হয়ে যায়, যেহেতু এটা আপনার ওজন বেশি আসতেছে, ডিমের প্রোডাকশন ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, পালন পদ্ধতি সেম, খাবারও খাচ্ছে সেম, হয়তো বা 5 গ্রাম বেশি খাবে, তো সেই ক্ষেত্রে আশা করি একটা ভালো একটা লাভজনক হবে বা বাংলাদেশে ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স ভালো একটা অবস্থান নিয়ে দাঁড়াবে ইনশাল্লাহ। এখন যারা লোকাল বলতে আমি জাপানে যেটা সচরাচর আছে আমরা দেখে আসতেছি অনেক বছর হলো, সেই কোয়েল পাখি যারা পালন করতেছে অথবা অনেকেরই আমি দেখছি অনেক খাসা বসে আছে, জি, অনেক অন্য পাখি খেলে বা লস খেয়েছে, তাদের জন্য আসলে তোমার কি মেসেজ থাকবে? আসলে অনেকে অনেক কিছু বোঝে না বা খামার করে যে ভালো জায়গায় খামারটা সেট করতে পারে না। তো যারা নর্মালি কোয়েল বড় ধরনের খামার করে বা বাণিজ্যিক খামার করে, আশেপাশে কোনো মুরগি রাখা যাবে না। যেমন অনেকে করে কি যে ওই পাশে আমি মুরগি পালতেছি, এই পাশে কিছু কোয়েল আমি সেট আপ দিই, এটা আসলে সমস্যা। কারণ মুরগিতে রানীক্ষেত গাম্বুরো রোগটা হয়, তো ওটা যদি আপনার কোয়েলকে ধরে ফেলে আপনি পাখিটা টিকাইতে পারবেন না, ওরা অনেক ছোট কিন্তু, তো ওই ভাইরাসটা এতটাই মারাত্মক ওই পাখিটা এটা নিতে পারে না। আর একান্তই যাদের জায়গা নাই অল্প পরিসরে করবেন, আমি বলবো আপনারা রানীক্ষেত এবং গাম্বুরো ভ্যাকসিনটা করবেন যদি আপনার আশেপাশে কোনো মুরগির খামার থাকে। আর যদি মুরগির খামার না থাকে আপনি ভ্যাকসিন বিহীনই পালন করতে তার মানে পারবেন। এই ভাইরাসগুলো কি শো আছে আসলে? হ্যাঁ, সোয়াসি। মানে পাশে যদি অন্য কোনো মুরগি খামার থাকে বা ওই যে যাতায়াত করে মেলামেশা করে, হ্যাঁ, এটা তাহলে ছড়ায় যাবে। এটা ভালো কথা বলছেন দর্শক। দেখেন আসলে আমরা যারা যে পালনই করি না কেন, দেখেন আসলে স্পেস বাই স্পেস করা উচিত। হ্যাঁ, মানে যেটা কাজ করতে যেন করবেন দ্রুত থাকে। যে কোনো একটা করবেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। একই জায়গায় 7-8 আইটেমের কিছু করাটা ঠিক না। সেটা আপনি কোয়েল করেন, মুরগি করেন, অনেকে খামার করে কি বিভিন্ন আইটেমের পশু পাখি করে ফেলে, বা অনেক শৌখিন কিন্তু আপনার এই ব্লগার আছে যারা ভিডিও করে, গত বছর অনেকের খামার বার্ড ফ্লু ভাইরাসে অ্যাটাক করে ধ্বংস হয়ে গেছে। তারা তো বার্ড ফ্লু ভ্যাকসিনটা করে না। যেমন শৌখিন আপনার সেব্রাইট পালে 5টা, ব্রাহ্মা মুরগি পালে 5টা, এদিকে আবার কোয়েল পাখি করতেছে, ওই পাশে হাঁস করতেছে, তো 5টার জন্য তো তারা আসলে ভ্যাকসিন কিনে না, এইভাবেই করতেছে। তো ভাইরাসে যখন অ্যাটাক করছে শীতের আপনার শুরুর দিকে, ওর পুরো খামারটা আমি দেখছি ধ্বংস হয়ে গেছে। শীতের দিনে বেশি ধরে? হ্যাঁ, শীতের আগ দিয়ে বিভিন্ন ধরনের ভাইরাসই বেশি অ্যাটাক করে, আবার যখন শীত চলে যেয়ে গরম শুরু হবে তখন একটু ধাক্কা দিবে। তো এই সময়গুলোতে আসলে একটু সচেতন থাকতে হবে, খামারে যত লোকজন কম নেওয়া যায়, কারণ মানুষের মাধ্যমে পশু পাখির মাধ্যমে কিন্তু ভাইরাসগুলো ছড়ায়। ঠিক আছে ভাই, সময় দিচ্ছেন, ভালো থাকেন। দর্শক পরিশেষে একটা কথা দেখেন, আমাদের এই 10 মিনিট বা 12 মিনিট কিন্তু আমরা ফুললি ভিডিও অনেক তথ্য দিতে পারি না। তারপরেও আপনারা মনে রাখেন আমাদের প্রতিটা উপজেলা একটা করে পানি সম্পদ অফিস আছে, সেখানে যাবেন, দেখবেন, কথা বলবেন বা এই খামারটা ভিজিট করবেন। এছাড়া আমার ভিডিও আছে, আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখবেন, তারপরে চিন্তা না করবেন, তারপরে খামারে আসবেন। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।